সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপণন কার্যাবলী। একটু আগে আমরা বিপণনের সংজ্ঞা সম্পর্কে জেনেছি যে একটি প্রোডাক্ট উৎপাদন করার পর থেকে শুরু করে ক্রেতা বা ভোক্তার হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে কার্যাবলীগুলো সম্পন্ন করতে হয় সেটাই হচ্ছে আমাদের কি বিপণন কার্যাবলী। তো তখন কিন্তু আমরা কার্যাবলীগুলো এক্সপ্লেন করতে পারিনি, জাস্ট মুখে বলেছিলাম কি পরিবহন, অর্থায়ন, গুদামজাতকরণ। বাট এখন আমরা প্রত্যেকটা কার্যাবলী সুন্দর করে এক্সপ্লেন করে দিব। চলুন প্রথমে এই চার্টের মাধ্যমে দেখে নেওয়া যাক বিপণন কার্যাবলী সম্পর্কে। কার্যাবলীগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি: বিনিময় কার্য, বন্টন কার্য আর হচ্ছে কি সহায়ক কার্য। চলুন প্রথমেই দেখে নিই হচ্ছে আমাদের বিনিময় কার্য সম্পর্কে। প্রথমেই হচ্ছে আপনার ক্রয়। বিনিময় কার্য বলতে আমরা সাধারণত যেটি বুঝি যে যেই কার্যের মাধ্যমে আমাদের সত্ত্বগুলো ট্রান্সফার হবে বা মালিকানা ট্রান্সফার হবে। তো মালিকানা ট্রান্সফার কি সাধারণত কি ক্রয়ের ক্ষেত্রে হয় আর বিক্রয়ের ক্ষেত্রে হয়। আমরা যখন একটা পণ্য ক্রয় করব তখন কি করব, যখন পণ্যটা ক্রয় করব তখন বিক্রেতার কাছ থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে নিব এবং এর বিনিময়ে তাকে আমরা কিছু অর্থ দিয়ে দিব। তাহলে কি সত্ত্বটা ট্রান্সফার হয়ে গেল না? বিক্রেতা যখন পণ্যটা আপনার কাছে সেল করবে টাকা দিয়ে, তখন বিক্রেতা কি আর দাবি করতে পারবে যে প্রোডাক্টটা তার? কখনোই দাবি করতে পারবে না, কেননা আপনি তাকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ দেওয়ার মাধ্যমে সেই সত্ত্বটাকে আপনি কি কিনে নিয়েছেন। যখন আপনি ক্রয় করবেন তখন আপনি সত্ত্বটার মালিক হবেন, আর যখন আপনি একটা জিনিস বিক্রয় করবেন তখন কি ওই সত্ত্বটা কি হারিয়ে ফেলবেন, কেননা আপনি প্রোডাক্টটা যখন বিক্রয় করেছেন তখন তার কাছ থেকে আপনি একটা পরিমাণ অর্থ নিয়েছেন, ওই অর্থের বিনিময়ে আপনি ওই প্রোডাক্টের সত্ত্বটা হারিয়েছেন, আর ক্রেতা আপনাকে অর্থ প্রদান করার মাধ্যমে সেই সত্ত্বটা কি অর্জন করেছে। তারপর চলে আসি বন্টন কার্যাবলীতে। প্রথমেই চলে আসি হচ্ছে আমাদের পরিবহন। দেখুন, আপনি যখন একটা প্রোডাক্ট বন্টন করবেন, বন্টন কার্যাবলী বলতে কি বোঝায়? প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমার যেই কার্যাবলীগুলো সম্পাদন করতে হবে সেটাই হচ্ছে কি আমার বন্টন কার্যাবলী। দ্যাট মিনস পণ্যগুলো যখন ভাগাভাগি করে দেশের সব জায়গায় প্রত্যেকটা ব্রাঞ্চে বা প্রত্যেকটা আউটলেটে পৌঁছে দেব, সেটার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে সেটাই কি হচ্ছে আমার বন্টন কার্যাবলী। তো প্রথমেই চলে আসে হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন। পরিবহন ছাড়া কিন্তু আপনি প্রোডাক্ট আনানে করতে পারবেন না। সাপোজ আপনার মেইন ব্রাঞ্চ হচ্ছে ঢাকায়, এখন প্রোডাক্ট ট্রান্সফার করতে হবে কি ভৈরবে, এটাকে আপনি মাথায় করে নিয়ে যেতে পারবেন? কখনোই পারবেন না। অবভিয়াসলি আপনার কি বাস, ট্রাক, ট্রেন, অন্য যে কোনো পরিবহনের সহযোগিতা বা সহায়তা নিতে হবে। এটাই ছিল হচ্ছে পরিবহন। 2 নাম্বার গুদামজাতকরণ। অনেক সময় দেখা যায় যে এখন আপনার প্রোডাক্ট উৎপাদন হয়েছে 1000 ইউনিট, বাট মার্কেটে লাগতেছে হচ্ছে কি 100 ইউনিট, বাকি 900 ইউনিট এখন কি ফেলে দিবেন? না, বাকি 900 ইউনিট আপনি ফেলে দিবেন না। এই বাকি 900 ইউনিট আপনি স্টক করে রেখে দিবেন, যেটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন দেখা যায় গ্রীষ্মকালে আম পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় গ্রীষ্মকাল শেষ হয়ে গেলে মানুষ আম খায়। তখন আম কোথা থেকে পায়? আম কি আকাশ থেকে পড়ে? আম কিন্তু আকাশ থেকে পড়ে না। ওই যে আমগুলো গ্রীষ্মের সময় বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন এলিমেন্ট দিয়ে সে আমগুলোকে গুদামজাত করে রেখে দিয়েছিল। এই জন্যই আপনি সিজন ছাড়াও এসে কি আম খেতে পারেন। এটাই হচ্ছে কি গুদামজাতকরণ। দ্যাট মিনস নির্দিষ্ট সময়ের পরেও একটা প্রোডাক্ট যখন আমরা স্টক করে রেখে দিব তখন সেটাই হবে কি গুদামজাতকরণ। তারপর দেখুন এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো। একটা হচ্ছে আপনার পর্যায়িতকরণ, একটা হচ্ছে কি আপনার প্রমিতকরণ। এই দুইটা পয়েন্টে আমাদের পেজটা একটু বেশি লাগে। আসুন আলাদা করে বুঝাই। পর্যায়িতকরণ মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা জাস্ট আলাদা করবেন সাইজ অনুযায়ী, যে এটা লার্জ, এটা স্মল, এটা মিডিয়াম। আপনারা দেখবেন টি শার্টের বিভিন্ন সাইজ থাকে, লার্জ, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, তাই না? এটাই হচ্ছে আপনার পর্যায়িতকরণ। যখন পণ্যের আকার বা সাইজ অনুযায়ী আপনি প্রোডাক্টটাকে আলাদা করবেন। 200 ml এর বোতলগুলো এখানে, 250 ml এর বোতলগুলো এই সেলফে, 300 ml এই সেলফে, 500 ml এই সেলফে, 1000 ml উপরের সেলফে। এই যে বিন্যাসটা, এই যে আলাদা করাটা, এটাই হচ্ছে আপনার কি পর্যায়িতকরণ। আর হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণও ঠিক আলাদাকরণ, বাট এইটার বিষয়টা হচ্ছে একটু আলাদা। এটা তো আপনি আলাদা করবেন, কিন্তু এটা আলাদা করবেন কি হিসাবে? আগেরটা আলাদা করছেন কি সাইজ হিসাবে, আকার হিসাবে, তাই না? আর এটা আলাদা করবেন হচ্ছে কি গুণগত মান হিসেবে। আমরা দেখবেন অনেক সময় প্রোডাক্টে দেয়া থাকে যে এটা একটু ভালো, এটা আরেকটু বেশি ভালো, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। তার মানে কি আমরা পণ্যের গুণগত মান অনুসারে যখন একটা প্রোডাক্ট আমরা আলাদা করব সেটাই হবে কি আমাদের জন্য প্রমিতকরণ। ওকে,
তারপর প্রমিতকরণ মানে কি দাঁড়াচ্ছে, যখন পণ্যের গুণ অনুসারে বা মান অনুসারে স্ট্যান্ডার্ড অনুসারে আমরা যখন একটা প্রোডাক্টকে আলাদা করব সেটাই হবে হচ্ছে আমাদের প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ কি, যখন পণ্যের আকার দিয়ে সাইজ দিয়ে আমরা একটা প্রোডাক্টকে আলাদা করব তখন সেটাই হবে কি আমাদের জন্য পর্যায়িতকরণ। ওকে, তারপর চলে এসেছে মোড়কীকরণ। দেখবেন আমরা প্রোডাক্ট যখন উৎপাদন করি, যেমন ধরেন সাবান যখন কেয়া সাবান যখন আমরা উৎপাদন করি, শুধু সাবানটাকে মার্কেটে দিয়ে দিই, এর উপরে একটা সুন্দর একটা পেপার থাকে না, সুন্দর করে র্যাপিং করা থাকে না, এটাই হচ্ছে মোড়কীকরণ। প্রোডাক্টটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, আরও সুন্দর করে তোলার জন্য আমরা উপরে যেই প্যাকেটটা ইউজ করি, যে র্যাপিং পেপারটা ব্যবহার করি, সেটাই হচ্ছে কি আমাদের জন্য কি মোড়কীকরণ, যেটা আমাদের প্রোডাক্টের ভ্যালুটাকে আরও ইনক্রিজ করে। তারপর চলে আসেন সহায়ক কার্য। সহায়ক কার্য বলতে কি বুঝি, যে বিনিময় কার্য আর বন্টন কার্য, এই দুইটা কার্য কমপ্লিট করার পরে আমাদের আরও কিছু সহায়ক কার্যাবলীগুলো থাকতে পারে। যেই কার্যাবলীগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের টোটাল বিপণন কার্যাবলীটা আরও এনরিচ হবে। চলুন দেখে নিই প্রথমে কি আছে, বিজ্ঞাপন। আজকালকার বিজ্ঞাপন ছাড়া কিন্তু আপনি চলতেই পারবেন না। একটা প্রোডাক্টের বিজ্ঞাপন ছাড়া আপনি কোনো মতেই চলতে পারবেন না। বিজ্ঞাপন আপনাকে দিতেই হবে। আপনি যে একটা প্রোডাক্ট উৎপাদন করলেন কেউ তো জানবেই না, তো মানুষ কিনবে কীভাবে বলেন? এখন দেখবেন টিভি চ্যানেল খুললেই অ্যাড অ্যাড অ্যাড, এক একটা অ্যাডে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, বাট তারপরে অ্যাড দিচ্ছে। কেন দিচ্ছে? অ্যাড না দিলে আপনার প্রোডাক্ট সম্পর্কে কেউ জানবেও না, আপনার প্রোডাক্ট সম্পর্কে কেউ চিনবেও না, আলটিমেটলি আপনার প্রোডাক্ট কেউ কিনবেও না। তাহলে আপনি এত কষ্ট করে যে আপনি উৎপাদন করলেন, খরচ করলেন, সব টাকা কি আপনার লস হলো। এই জন্য কি বিজ্ঞাপনটা হচ্ছে ম্যান্ডেটরি। তারপর চলে আসেন অর্থ সংগ্রহ। অর্থ ছাড়া তো কিছুতেই চলতে পারবেন না। বিজ্ঞাপন দিবেন, অর্থ লাগবে। উৎপাদন করবেন, অর্থ লাগবে। পরিবহন করবেন, অর্থ লাগবে। গুদামজাতকরণ করবেন, অর্থ লাগবে। মোড়কীকরণ করবেন, অর্থ লাগবে। দ্যাট মিনস অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অর্থ ছাড়া আপনি বিজনেস কিছুতেই চালাতে পারবেন না, হোক সেটা নিজের পকেট থেকে, হোক সেটা আত্মীয় স্বজনের কাছ থেকে এনে, হোক সেটা কোনো ব্যাংক বা কোনো কোম্পানির কাছ থেকে ধার করে এনে। ঝুঁকি গ্রহণ। বিজনেসের অপর নামই হচ্ছে ঝুঁকি। আজকে আপনি লাখপতি, কালকে যে আপনি ফকিরপতি হবেন না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনাকে রিস্ক নিতেই হবে, রিস্ক নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। আজকে আপনার অনেক টাকা আছে, 5 বছর পর আপনার সেই বিজনেস পজিশন নাও থাকতে পারে, বাট আপনি অফিসটা বরাদ্দ নিয়েছেন 10 বছরের জন্য। আপনি তো জানেন না আজকে থেকে 10 বছর পরে কী হবে। তাহলে কি এখন কি অফিসটা ছেড়ে দেবেন? না, আপনাকে রিস্ক নিতে হবে। আপনাকে ইউ উইল বি এ রিস্ক টেকার। রিস্ক না নিলে আপনি বিজনেসে কখনোই শাইন করতে পারবেন না। আপনাকে রিস্ক নিতে হবে, আর আস্তে আস্তে আপনার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে দূর করে ফেলতে হবে। তাহলেই দেখবেন আপনি আস্তে আস্তে শাইন করতে পারবেন। বাট আপনি এক জায়গায় বসে আজকে 2016 সালে বসে আপনি 2026 সালের কি হবে না হবে সেটা আপনি বলতে পারবেন না। এই জায়গাটা আপনাকে কি রিস্ক নিতে হবে। যদি রিস্ক নিয়ে আপনি আপনার কি বলে দুর্বল পয়েন্টগুলো দূর করে ফেলতে পারেন, তবেই আপনি শাইন করতে পারবেন। বাজার তথ্য, ওই যে একটু আগে বললাম ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ করলে আমাকে কি করতে হবে, পরবর্তী 5 বছরে কি হবে না হবে এই তথ্যগুলো আমাকে বের করতে হবে। আমাকে মার্কেটে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিতে হবে যে এই প্রোডাক্টের চাহিদা আরও পরবর্তী কত বছর পর্যন্ত থাকতে পারে, বা এই প্রোডাক্টের প্রতি মানুষ কী পরিমাণ ইমপ্রেসড, এই প্রোডাক্টটা আমি পরবর্তী বছর চালাই তখন মানুষের আউটপুটটা কী আসবে, তারা এটা কি ভালোভাবে নিবে নাকি তারা অন্য প্রোডাক্টের দিকে ঝুঁকে যাবে। আমাকে এই তথ্যগুলো কালেক্ট করতে হবে। বাজার তথ্য ছাড়া আপনি কিন্তু কিছুতেই চলতে পারবেন না, একটা মুহূর্তও চলতে পারবেন না। দ্যাট মিনস রিসার্চ করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। দেখতে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, আপনার কাছে কীরকম না আপনার ক্রেতার কাছে কীরকম, মার্কেটে আপনার প্রোডাক্ট সম্পর্কে তাদের ইমপ্রেশনটা কীরকম, এটাই হচ্ছে আপনার বাজার তথ্য। দেন এই স্টেপগুলি কমপ্লিট করার মাধ্যমে, বিজ্ঞাপন প্রপারলি দেওয়ার মাধ্যমে, প্রপারলি অর্থ সংগ্রহ করার মাধ্যমে, ঝুঁকি ভালো মতো নেওয়ার মাধ্যমে, বাজার তথ্য ভালো মতো অ্যাকুমুলেট করার পর আলটিমেটলি আপনাকে একটা বাজার সৃষ্টি করতে হবে, আপনার প্রোডাক্টের একটা মার্কেট সৃষ্টি করতে হবে, যাতে করে আপনার প্রোডাক্টের প্রতি ক্রেতারা ঝুঁকে যায়। আপনার প্রোডাক্ট ছাড়া যাতে করে তারা অন্য প্রোডাক্ট আর ইউজ না করে বা অন্য দোকানে না যায়, সেরকম একটা আস্থা ক্রিয়েট করে ফেলতে হবে আপনার ক্রেতাদের মধ্যে। এই স্টেপগুলো কমপ্লিট করলেই আমাদের বিপণন কার্যাবলী সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। তাহলে চলুন দেখে নিই কি বিপণন কার্য, বন্টন কার্য, সহায়ক কার্য। এই 3টা কার্য যদি আমরা কমপ্লিটলি সুন্দরভাবে শেষ করতে পারি তবেই আমাদের বিপণন কার্যাবলী সুন্দরভাবে কমপ্লিট হবে। চলুন জেনে নেই বিপণন কার্যাবলীর গুরুত্ব।
কি কি দৃষ্টিকোণ থেকে বা কেন আমরা বিপণন কার্যাবলীগুলো কমপ্লিট করব, আদৌ এটার কোনো দরকার আছে কিনা। প্রথমে চলে আসুন ভোক্তার দৃষ্টিকোণ থেকে। দেখুন, ভোক্তা আপনার প্রোডাক্টটা কেন কিনবে? অবশ্যই তার মধ্যে এই প্রোডাক্টগুলো কিছু উপযোগ সৃষ্টি করবে, তাই নয় কি? যদি কোনো উপযোগ সৃষ্টি না করে বা কোনো অভাব দূর করতে না পারে তবে কিন্তু আপনার প্রোডাক্টটা কেউ কিনবে না। দ্যাট মিনস আপনার প্রোডাক্টটা যখন একটা ক্রেতা বা ভোক্তার মনে বিভিন্ন উপযোগ সৃষ্টি করবে এবং অভাব দূর করার কিছু মাধ্যম সৃষ্টি করবে, তবেই সেই ভোক্তা আপনার প্রোডাক্ট কিনতে আসবে। দ্যাট মিনস আপনি যদি আপনার প্রোডাক্টের মাধ্যমে তাদের অভাব মোচন করতে পারেন, তাদের মধ্যে বিভিন্ন উপযোগ সৃষ্টি করতে পারেন, তবেই দেখা যাবে যে আপনার প্রোডাক্টের গুরুত্বটা তখন আরও বেড়ে যাবে। তখন বোঝা যাবে যে না, হ্যাঁ, বিজ্ঞাপনের আসলেই প্রয়োজন আছে। বিজ্ঞাপন দিয়েছে বলেই আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পেরেছি, আর এই প্রোডাক্টটা কিনতে পেরেছি বলেই আজ আমাদের অভাব মোচন হয়েছে। 2 নাম্বার, উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে। উৎপাদনকারী এত প্রোডাক্ট উৎপাদন করবে, এই প্রোডাক্টগুলো যদি সেল করতে না পারে আলটিমেটলি আপনারও লস, উৎপাদনকারীরও লস। আর যদি আপনি নিজে উৎপাদনকারী হয়ে থাকেন তবে আপনার পুরোটাই লস। এই জন্য বলছি যে পণ্য উৎপাদন করার সাথে সাথে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন না দিলে আপনার প্রোডাক্ট সম্পর্কে কেউ জানবে না। আর যখনই বিজ্ঞাপন দিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, মানুষ আপনার প্রোডাক্ট কিনতে শুরু করবে, তখন কিন্তু উৎপাদনের পরিমাণ কি আরও বেড়ে যাবে। এখন 200 মেট্রিক টন উৎপাদন করেছেন, সামনে 400 মেট্রিক টন উৎপাদন করবেন, এরকম জিনিসটা। দেন হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। বিজ্ঞাপন দিয়েছেন বলেই আজকে সবাই, মার্কেটিং করেছেন বলেই আজকে, বিপণন করেছেন বলেই আজকে আপনার এতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, তাই নয় কি? হ্যাঁ, এতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, এই জন্য আপনার কি প্রফিটও বেড়েছে। আর প্রফিট বাড়ার কারণে কি 2 দিক দিয়ে সমৃদ্ধি এসেছে। আপনার নিজেরও সমৃদ্ধি আসছে, একটা দেশেরও সমৃদ্ধি আসছে। দেশেরও টোটাল জিডিপি বেড়েছে, প্লাস আপনার কোম্পানির অর্থনৈতিক উন্নয়নও হয়েছে। আর ফাইনালি হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ। যখন বাজারজাতকরণ করবেন তখন যদি আপনার প্রফিট বেশি হয়, তখন সেখান থেকে আপনি কি করতে পারবেন? সমাজে যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। দেখা যাবে সমাজের অনাথ, দুস্থ, দরিদ্রদের নিয়ে আপনি বিভিন্ন প্রজেক্ট গড়ে তুলতে পারবেন। শীতার্তদের শীত বস্ত্র দিতে পারবেন, বন্যার্তদের মুখে কিছু খাবার তুলে দিতে পারবেন, কিছু টাকা তুলে দিতে পারবেন। এই যে সামাজিক রেসপন্সিবিলিটিগুলো, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR বলতে আমরা যে জিনিসটা বোঝাই একটা কোম্পানির, সেই জিনিসগুলো আপনি ইজিলি এই দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টে দাঁড়িয়ে থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের বিপণন কার্যাবলী লেকচারের এগুলি ছিল ইম্পর্টেন্ট বিষয়সমূহ। তোমরা এই জিনিসগুলো ভালো মতো অধ্যয়ন করবে, তবেই ভালো করতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী লেকচার নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ সম্পর্কে আগের লেকচারে আমরা তোমাদের কিছু ধারণা দিয়েছিলাম। চলো এবারে জেনে নিই আর একটু ব্রিফভাবে, একটু ব্যাখ্যা সহকারে আমরা এই টপিকগুলো এখন জানব। প্রথমে চলে আসি বাজার। বাজার বলতে কি বোঝায়? বাজার বা মার্কেট বলতে এমন একটা প্লেসকে বোঝায় যেখানে আমি আমার প্রোডাক্টগুলো আমার ক্রেতাদের সামনে তুলে ধরতে পারবো। আমার ক্রেতার প্রোডাক্টের গুণগত মানগুলো আমার ক্রেতাদের কাছে তুলে ধরতে পারবো, যেখান থেকে তারা আমাদের সাথে এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এসে জানবে, চিনবে, বুঝবে, তারপর আমাদের প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাবে। দ্যাট মিনস বাজার হচ্ছে এমন একটা প্লেস যেখানে ক্রেতা আর ভোক্তার একটা কি মিলন মেলা ঘটে, যেখানে কি ক্রেতা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একটা প্রোডাক্টের সত্ত্ব কিনে নেয়, আর বিক্রেতা নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময়ে একটা প্রোডাক্টের কি সত্ত্ব হারায়। তো চলুন জেনে নিই বাজার কত প্রকার, বাজারের প্রকারভেদ। প্রথমে চলে আসি ভোক্তা বাজার সম্পর্কে। ভোক্তা বাজার বলতে সাধারণত বোঝানো হচ্ছে যখন একজন ক্রেতা বা ভোক্তা প্রোডাক্টটা তার নিজের ব্যবহারের জন্য কিনবে, যখন তার নিজের ব্যবহারের জন্য কিনবে সেই বাজারটাই হচ্ছে ভোক্তা বাজার। যেমন হচ্ছে মুদি দোকান। মুদি দোকানে সাধারণত আমরা যে প্রোডাক্টগুলো কিনতে আসি সেই প্রোডাক্টগুলো আমরা কিন্তু নিজেরা ব্যবহার করার জন্যই কিনি, অন্যদের দেওয়ার জন্য না। সেটাই হচ্ছে ভোক্তা বাজার। ভোক্তা বাজার বলতে দাঁড়াচ্ছে সেটাই যে যেই বাজারে আমরা নিজেরা পণ্যগুলো ব্যবহার করব, সেই উদ্দেশ্যে আমরা যেখান থেকে কেনাকাটা করব সেটাই হচ্ছে ভোক্তা বাজার। তারপর চলে আসি হচ্ছে আমাদের শিল্প বাজার। শিল্প বাজার হচ্ছে অনেকটা ব্যবসায়িক বাজারের মতো, যে এই বাজার থেকে আমরা যে পণ্যগুলো কেনাকাটা করব সেই পণ্যগুলো আসলে আমাদের নিজেদের ব্যবহারের জন্য নয়। তাহলে কাদের জন্য? চলুন দেখে নিই প্রোডাক্টগুলো কাদের জন্য। 1 নম্বরে রয়েছে হচ্ছে উৎপাদনকারী।
যারা পণ্য উৎপাদন করে তারা প্রথমত পাইকারি বাজার থেকে পণ্য কিনে নিয়ে আসে, দেন সেখান থেকে পণ্যগুলো র ম্যাটেরিয়ালগুলোকে ভেঙে বিভিন্ন উপাদান একত্রিত করে পণ্যটাকে আবার নতুন করে ছাড়ে। তার মানে উৎপাদক যেখান থেকে পণ্য কালেক্ট করে সেটা কোথা থেকে পণ্য কালেক্ট করে? শিল্প বাজার। এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে উৎপাদকরা কোন বাজার থেকে পণ্য কালেক্ট করে, বা শিল্প বাজারে কাদের কাদের জন্য পণ্যগুলো বিক্রয় করা হয়, নিজেদের ব্যবহারের জন্য নাকি উৎপাদনকারীদের জন্য, এইভাবে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, পুনঃ বিক্রেতার বাজার। কিছু কিছু বিক্রেতা আছে যে যারা এক শ্রেণীর কাছ থেকে পণ্য কিনে একটু কম দামে কিনে আর আরেক শ্রেণীর কাছে পণ্য একটু বেশি দামে বিক্রি করে। যেমন হচ্ছে খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ীরা কি করে? তারা পাইকারি ক্রেতাদের কাছ থেকে কম দামে একটু বেশি করে কিনে নিয়ে আসে, বেশি পরিমাণে, এবং সেটা পরবর্তীতে কি একটু বেশি দামে সেটা কাদের কাছে? সাধারণ ভোক্তাদের কাছে বিক্রয় করে। যেমনটা আমরা দেখেছিলাম কি ভোক্তা বাজারে। আর তারপর হচ্ছে কি সরকারি বাজার। সরকারি বাজারে সাধারণত সরকারের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সরকার কিন্তু নিজের জন্য পণ্য ব্যবহার করে না। সরকার কি পণ্য কিনে কি নিজের জন্য রেখে দেয়? কাদের দেয়? আমাদের মতো জনগণ যারা আছে তাদের কাছে তুলে দেয়। তো সরকারও যখন প্রোডাক্টগুলো কিনে তখনও তাদের যে বাজার থেকে কিনতে হয় সেটা কি শিল্প বাজার। তো দেখুন এখান থেকে তিনভাবে প্রশ্ন আসতে পারে যে শিল্প বাজারে থেকে কারা কারা পণ্য গ্রহণ করে, বা সরকাররা কাদের কাছ থেকে পণ্য কিনে, ভোক্তা বাজারের কাছ থেকে নাকি শিল্প বাজারের কাছ থেকে। আবার এই ধরনের প্রশ্ন আসতে পারে যে পুনঃ বিক্রেতার বাজার এর অপর নাম কি? হতে পারে কি সেটা শিল্প বাজার। কারণ পুনঃ বিক্রেতারা কিন্তু প্রোডাক্ট কখনো ভোক্তা বাজার থেকে কেনে না। কারণ কি পুনঃ বিক্রেতারা কখনো প্রোডাক্ট নিজের জন্য ব্যবহার করে না। কাদের জন্য ব্যবহার করে বা কাদের জন্য কেনে? অবশ্যই আরেকটা পার্টির কাছে বিক্রয় করবে, এই জন্য কেনে। এই গেল আমাদের বাজারের সাইডটা। তারপর আমরা চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন, যেটাকে আমরা বলে থাকি। বাজার বিভক্তিকরণ অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে বাজার আমাদের যদি মার্কেট একটা থাকে বা প্লেস একটা থাকে, আমরা চাইলেও বিজনেসটা একটা জায়গা থেকে সুচারুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি না, বা একটা আউটলেট দিয়ে বা একটা মার্কেট দিয়ে আমরা কখনোই দেখা যায় যে ভোক্তাদের প্রয়োজনীয় যে নিডটা সেটা আমরা ফুলফিল করতে পারি না। ইন দ্যাট সিচুয়েশন আমাদের বাজারটাকে কি বিভক্ত করে দিতে হয়, বিভিন্ন জায়গায় ছড়াই দিতে হয়। যেমন ঢাকা শহরে শুধু ধানমন্ডিতে ব্রাঞ্চ না রেখে আমাদের গুলশানে একটা ব্রাঞ্চ রাখতে হয়, বনানীতে একটা ব্রাঞ্চ রাখতে হয়, বাড়িধারা একটা ব্রাঞ্চ রাখতে হয়, পুরনো ঢাকায় একটা ব্রাঞ্চ রাখতে হয়। এতে করে কি সুবিধা হয় যে সবাই ধানমন্ডিতে ঝুঁকবে না, এবং পাশাপাশি যেমন বাড়িধারা, গুলশান বা পুরনো ঢাকায় যে ব্রাঞ্চগুলো দিব ওই জায়গার মার্কেটটাও কি আমাদের তখন কি কভার হবে। দেখুন বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কি কি প্রকারভেদগুলো আমাদের ইনফ্লুয়েন্স ঘটাবে। এক নম্বরে হচ্ছে আমাদের ভৌগোলিক ফ্যাক্টরটা। দ্যাট মিনস আমাদের এরিয়ার যে ব্যাপারটা, আমাদের কোন এরিয়াতে বেশি ক্রেতা বা কোন এরিয়ার ক্রেতাদের রুচি কীরকম, এই যে ভৌগোলিক ব্যাপারটা, এই ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপর সেকেন্ডে চলে আসেন, সেটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক বিষয়। দ্যাট মিনস একটা ক্রেতা বা ভোক্তার মনস্তাত্ত্বিক যে ফ্যাক্টরগুলো আছে, তাদের পছন্দ অপছন্দ, অভিরুচি বা তাদের ঝোঁকটা যে প্রোডাক্টের প্রতি বেশি, এই বিষয়গুলো হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে বাজার বিভক্তিকরণ করার ক্ষেত্রে। তারপরে চলে আসে হচ্ছে আপনার জনসংখ্যা। আমরা সবসময় দেখব কোন অঞ্চলে জনসংখ্যা বেশি, কোন অঞ্চলে জনসংখ্যা কম। যে অঞ্চলে জনসংখ্যা বেশি থাকবে সেই অঞ্চলে অবশ্যই আমাদের কি আউটলেট বা সার্ভিস বেশি দিতে হবে। যে অঞ্চলে জনসংখ্যা কম থাকবে সেই অঞ্চলে কি আমাদের সার্ভিস বা আউটপুট একটু কম দিলেও চলবে। দেন হচ্ছে ফাইনালি আচরণ ভিত্তিক। কোন অঞ্চলে ভোক্তাদের আচরণ কী রকম, তারা কী রকম আচরণ করে, তাদের আমাদের প্রোডাক্টের প্রতি তাদের সন্তুষ্টি কীরকম, তারা কি আমাদের প্রোডাক্ট পেয়ে তাদের আচরণটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এই জিনিসটা আমাদের সবার আগে দেখতে হবে। ভোক্তাদের ওই আচরণটা ওই অঞ্চলে আমাদের এক ফার্স্ট পজিটিভ করতে হবে। পজিটিভ করে দেন আমরা ওই জায়গাটাতে আমরা বাজার বিভক্তিকরণের সিদ্ধান্ত নিতে পারবো। সো দেখা যাচ্ছে আমরা যদি এই চারটা পয়েন্ট, ভৌগোলিক ফ্যাক্টর, মনস্তাত্ত্বিক ফ্যাক্টর, জনসংখ্যা ফ্যাক্টর আর আচরণ ভিত্তিক ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টর যদি আমরা সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করতে পারি তবেই আমরা বাজার বিভক্তিকরণে কি সাকসেসফুল হব। ফাইনালি লাস্ট পয়েন্ট, বাজার মিশ্রণ বা মার্কেটিং মিক্স বা 4P, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। চলুন একটু জেনে নিই।
এক নম্বর হচ্ছে প্রোডাক্ট বা পণ্য। আপনার পণ্যের গুণগত মান অবশ্যই ভালো হতে হবে, পণ্যের প্রোডাকশন ভালো হতে হবে, পণ্য সম্পর্কে 8-10 জনের কাছে ভালো ইমপ্রেশন থাকতে হবে। প্লেস, জায়গাটা একটা এমন কাছে একটা জায়গা হতে হবে যে জায়গাতে মানুষ সহজে যাতায়াত করতে পারে। এমন জায়গায় আপনি দোকানটা করলে চলবে না যে দোকানে রাস্তাঘাট ভাঙা থাকবে বা নদী পার হয়ে যেতে হবে। সবার হাতের কাছে সুন্দর একটা প্লেসে আপনাকে দোকানটা দিতে হবে। প্রাইস, এমন প্রাইস ধরা চলবে না যে প্রাইস দেখে ক্রেতারা চলে যাবে, বা এমন প্রাইস ধরা চলবে না যেই প্রাইস হলে আপনার বিজনেসে লস হবে। সো এই ব্যাপারগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে প্রমোশন। যখন দেখবেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনার প্রোডাক্টের প্লেসটাও খুব জনগণের কাছাকাছি, হাতের নাগালে, অ্যান্ড ফাইনালি প্রাইসটাও যখন দেখবেন আপনার প্রফিটও কভার করবে প্লাস জনগণের সাধ্যের মধ্যে থাকবে, তখন এই জিনিসটার কম্বিনেশনে দেখবেন আপনার প্রমোশনটা কি পজিটিভ হবে। দ্যাট মিনস এই 1, 2, 3 এই তিনটার আউটপুট যত বেশি প্লাস হবে আপনার প্রমোশন তত বেশি প্লাস হবে। আর এই চারটার কম্বিনেশনই হচ্ছে বাজার মিশ্রণ বা মার্কেটিং মিক্স। একটা কোম্পানির মার্কেটিং মিক্স যতটুকু ডেভেলপ, যতটুকু উন্নত, একটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি তত বেশি বা মার্কেটে তার তত বেশি সাস্টেইন করতে পারবে। তো এই ছিল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তোমরা এই চ্যাপ্টারগুলো, এই বিষয়গুলো, এই ফ্যাক্টরগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে, তবেই তোমরা সামনে ভালো করতে পারবে। আমরা খুব শীঘ্রই আসছি পরবর্তী চ্যাপ্টার নিয়ে।